আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। তো এতক্ষণে আপনারা ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কি বলছি বা কোনো দিকে গুলাইয়ে ফেলছি কিনা। যে অমিত শাহর হুমকি, শেখ হাসিনা আসছেন লাইভে, দুইটা কিন্তু দুই জিনিস। হঠাৎ করে গতকালকে সম্ভবত ভারতের অমিত শাহ উনি বিশাল একটা হুমকি দিয়ে বসছেন বাংলাদেশকে, না? তো চলেন আমরা একটু সাইজ করি না ইন্ডিয়াকে, কি বলেন ভাইয়ারা? ইন্ডিয়াকে একটু সাইজ করা দরকার না? আমরা তো বঙ্গু, আমরা যদি সাইজ না করি কিভাবে হবে? তো আমি আমাদের নেত্রীর ভিডিও কনফারেন্স সেটার ব্যাপারে বলছি, তার আগে একটু অমিত শাহের বিষয়টা বলি। দেখেন, উনি যে হুমকিটা দিয়েছেন বহুদিন পরে উনি বলছেন, আর আমার হিসাবে অরিজিনাল কথাটাই বলছেন, যে এখানকার জায়গা কি তোমার বাপ দাদার, তোমার বাপের জায়গা যে তুমি তুলে লইয়া যাইবা? ঠিক আছে না? বাংলাদেশ স্বাধীন করছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর আমাদের জননেত্রী শেখ হাসিনা এই দেশ 21 বছর শাসন করেছে। ওনার আমলে অনেক উন্নয়ন হয়েছে। এরপরও বলা হয় যে দেশ কি তোমার বাপ দাদার, এ বঙ্গুরা বলে। তো ঠিক সেম কথাটা আজকে অমিত শাহ বললেন, ভারতের মাটি তোমাদের বাপ দাদার। ভারত যুদ্ধ করা লাগবো না ভাই। ভারতের মানুষ যদি শুধু বলে যে আমরা মার্চ করে আসছি বাংলাদেশের দিকে, 140 কোটি মানুষ এক মার্চে আমরা সব পায়ের তলায় মিশা যাব, হেদেরই জায়গা নিয়ে নিব, কোপায়া দিব, কাইটে দিব, কত বড় বড় কথা এইসব ফকিন্নির বুদ্ধের। আপনার কিছুদিন আগে, কোথায় যে 10-12 দিন আগে জানা দেখছেন তো, আপনারা শুনছেন যে ডোনাল্ড ট্রাম্প বলছিল কি যে আমি গ্রিনল্যান্ড দখল করে নিব, গ্রিনল্যান্ড হয় আমার কাছে বেচা দাও, আর নয়তো আমি দখল করে নিব আর্মি দিয়া। এরপরে কি শুরু হয়েছে দেখছেন তো, পুরা ইউরোপীয় ইউনিয়ন, তাই আগেই একজোট ছিল, ওরা প্রত্যেকে 2-4-5 জন করে একটা মহড়ার মতো করলো, মানে এটা আমেরিকার দেখানো যে তুমি আসলে আমরাও ছাড়বো না। আর যেই ন্যাটো ছিল, ন্যাটো কিন্তু তৈরি করছে এই ইউরোপ এবং আমেরিকা মিলে, সে ন্যাটোর মধ্যে অলরেডি ভাঙন শুরু হয়ে গেল। কারণ ন্যাটোর প্রতিষ্ঠাতা, যাদের রক্ত ঘামে ন্যাটো, সেই হল্যান্ডের স্বায়ত্তশাসিত অঞ্চলে গ্রিনল্যান্ড উনি কি দখল করবেন এটা নিয়ে। ওখান থেকে এখন উনি কিন্তু পিছিয়ে হটছেন, তো পাগলা মানুষ ভাই, পিছিয়ে হটে কিনা জানি না। এই যখন পরিস্থিতি, যে একটা দেশের ভূখণ্ড, আজকে রাশিয়া ইউক্রেন এতদিন ধরে যুদ্ধ চলছে, যে ইউক্রেনের ভূমি নিচ্ছে রাশিয়া, সেটা নিয়ে, হ্যাঁ, আর আপনারা এসছেন যে আমরা দখল করে নিব, আমরা খায়া ফেলাবো, হ্যাঁ, আপনারা মারলে বাঁচবেন না। অমিত শাহ কিন্তু সঠিক সময়ে সঠিক কারণেই হুমকিটা দিয়েছেন। কারণ আপনারা যদি একটু খেয়াল করেন যে গত বেশ কিছুদিন যাবৎ দেখছেন যে বাংলাদেশের বর্ডার এরিয়া পুরোটাতে সেনা ক্যাম্প থেকে শুরু করে অনেক কিছুই করেছেন। এবং অমিত শাহের হুমকিটার দুদিন আগে আমাদের ওই যে কন্ডমাপা আছে না, আপনার যে পরিবেশ আপা আর কি, উনি রংপুরের ওইদিকে গিয়েছিলেন হানা ভোটের পক্ষে প্রচার চালাইতে। সেদিন কিন্তু উনি চাইনিজ অ্যাম্বাসাডারকে নিয়ে গিয়েছিলেন। ভোটের ক্যাম্পেইন বাংলাদেশের, ভোট ক্যাম্পেইন, ভোট দিবে বাংলাদেশের জনগণ, আর আপনারা নিরপেক্ষভাবে ইলেকশনটা করবেন, আপনারা কেন হানা পক্ষের প্রচার চালাইতেছেন? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সেইখানে আবার এই চাইনিজ রাষ্ট্রদূত নিয়ে যেতে হবে কেন আপনারে? উনি কি বুঝে? উনি হানার বুঝে এটা কি? উনি বাংলায় কথা কয়, ইংলিশ পারে, কিছুই তো না। তাহলে ওনার নিয়ে যেতে হবে। এগুলো হচ্ছে যে ওই জায়গায়, মানে ইন্ডিয়ারে দেখানো যে দেখো আমাদের সাথে আছে। তো এই জন্য অমিত শাহ যে হুমকিটা দিছেন, এই হুমকিটার ফলাফল আমরা কিছু না কিছু পাবো। একদম যে কিছু পাবো না তা না, কিছু না কিছু পাবো। এদিকে ভারতের, আজকে বাংলাদেশের অনেক পত্রিকায় হয়তো দেখছেন, হ্যাঁ ভারত বাজেট পেশ করেছে, সেখানে বাংলাদেশকে দেওয়া সাহায্য কমিয়ে দিয়েছে। কেন রে ফকির নির্বোধ, তোরা না বলে বয়কট ভারত, বয়কট ভারত? তো এখন তোদের বরাদ্দ কমিয়ে দিয়েছে, তাতে কি হয়েছে? তোরা তো বয়কট ভারত। আমি তো কমু যে এম্বাসি মেম্বাসি, ভারতের এম্বাসি মেম্বাসি যা আছে তোরা সব জ্বালায়া পড়াইয়া দে, কূটনীতিক সম্পর্কই ছিন্ন করে আলা। তোরা পাকিস্তানের সাথে কর, তোরা ওখান থেকে পাকিস্তান থেকে গাধার মাংস আইন না গরুর নামে বেশ বেচা খা, ঠিক আছে না? এই অবস্থাতেই চলবে। সুতরাং অমিত শাহের যেই হুমকি, এতদিন পরে একটা হুমকি দিছে, তবে এই হুমকিতে বাঙালির কাজ হবে না। আমার মতে ইন্ডিয়া একটা ডলাও দিতে হবে।
কারণ আপনি দেখেন মুম্বাই অ্যাটাকের যেসব লোকগুলো, মুম্বাই বিস্ফোরণে জড়িত যেসব লোকগুলো ছিল, এবং এটা ইন্টারন্যাশনালি জানে, এই লোকগুলো এখন বাংলাদেশে আছে সবাই। এবং পাকিস্তানের প্রচুর সন্ত্রাসী সংগঠনের লোকজন এখন বাংলাদেশে আছে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ওরা ঘটাইতে পারে। শুধু ইন্ডিয়া তো দেখেই থাকবে, ভাই আমার দেশ আমি রক্ষা করব না? আপনার বাড়ি এসে কেউ যদি বলে যে আপনার বাড়ি দখল করবেন, আপনার বাড়ির জায়গা এটা আমার, আপনার ছেড়ে দিবেন? আপনিও তো আপনার বাড়ির সীমানা প্রাচীর দেন, বা জায়গার মাপজোক থাকে যে ভাই এখানে এসে না, এখানে নিয়ে নিলে মারামারি হয়ে যায় না, কোপাকুপি হয়ে যায়। আরে বাপের সম্পত্তি ভাগের জন্য দুই ভাই পিটাপিটি হয়, সেইখানে আপনার আরেক দেশের সম্পদ খাইয়া ফেলাবেন, ভাগ করে দিবেন, আপনার নিজেরই লেংটির খবর নাই। এটা অবস্থা কি জানেন, যা আপনার নিজেরই ওই মিডল দণ্ড দেখা যায়, আবার আপনি কইতেছেন যে আরেকজনের পাছা দেখা যায় কেন? এই হচ্ছে বাঙালির অবস্থা। তো অমিত শাহ যা বলছেন, আমার মনে হয় কি জানেন, যে যে কোনো মুহূর্তে এমনও হইতে পারে যে বাংলাদেশের 3 টুকরা করে শুধু ঢাকার টুকরাটা রাইখা বাকি দোনোটাই ইন্ডিয়া দখল করে কইতে যে এটা আমাদের ভূমি, এবার তোরা যা ফালাবি ফালা। এটা হইতে পারে, এরকম হওয়ার সম্ভাবনা খুব বেশি। এখন আসেন যে আমি, আমাদের নেত্রী, আমাদের আপা, ওনার যেই বার্তা আসবে, তবে অনেকে বলছে যে ভিডিও বার্তা দিবেন, তবে আমার কাছে যে খবরটুকু আছে সেটা হচ্ছে যে উনি ভিডিও বার্তা দিবেন না। উনি প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য সারা বাংলাদেশ সহ বিশ্বে বাংলা ভাষাভাষী মানে বাংলাদেশিদের জন্য, বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে 12 তারিখের আগে একটা ভাষণ দেবেন। নির্বাচনের আগে, এই অবৈধ নির্বাচনটার আগে একটা ভাষণ দিবেন। সেই ভাষণটাতে উনি এই নির্বাচন যে আওয়ামী লীগ বিন যে নির্বাচনে, এটা তো অবৈধ নির্বাচন, এই বিষয়ে এত কোনো দিক নির্দেশনা তুলে দিবেন, এবং জনগণের উদ্দেশ্যে, বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে কিভাবে এই নির্বাচনে না গিয়ে নিজ ঘরে থেকে বয়কট, নো ভোট নো ভোট, মানে আমরা ভোট দিতে যাবো না, জীবন বাঁচাও, এইটা বইলা এই ধরনের দিক নির্দেশনা দেওয়ার একটা কথা আছে বলে আমার কাছে যতটুকু। তবে সেটা কবে কখন কোন মুহূর্তে হবে সেটা এইক্ষণ পর্যন্ত কেউ বলতে পারে না। তার কারণ কি জানেন, উনি যে যেদিন ভাষণটা দেবেন সেই দিনে তো এমন হইতে পারে যে বাংলাদেশের সমস্ত ইন্টারনেট কাট অফ করতে পারে, বা উনি যেই 2, 4, 5টা বা 10টা বা 20টা যেসব ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন টিভি চ্যানেল, ওগুলার হয়তো স্লট আউট করে দিতে পারে, যে মানে ওগুলা বাংলাদেশে দেখা যাবে না। সুতরাং আমি বলবো যে বাংলাদেশের যেসব ভাই বোন বন্ধু বান্ধব আছেন, আপনার ফ্রি ভিপিএন ডাউনলোড করে অলরেডি রাখেন, ফ্রি ভিপিএনটা ডাউনলোড করে রাখেন। অনেক ইউটিউব চ্যানেল, অনেক টিভি চ্যানেল হয়তো ওনার ভাষাটাকে সরাসরি প্রচার করে দিব, যেন আমিও চেষ্টা করব যে আমি যদি এরকম দেখি, তাহলে আমি হয়তো আমার ফেসবুকে ইউটিউবে আই না, আমি এটাকে চালায় দিব। তার কারণ হচ্ছে বাংলাদেশে যদিও বন্ধ করা হয়, আমাদের এখানে তো বন্ধ করতে পারবেন না। আর আমরা বাইরে থেকে যারা আছি, আমরা বাইরে যারা আছি, তারাও যদি চালায় দিই, তাহলে আপনি করবেনটা কি? আপনি কত হাজার লোক বন্ধ করবেন? সুতরাং বন্ধ করতে পারবেন না, পুরোপুরি বন্ধ করতে পারবে না। এইটা হবে, এবং সেটার জন্য উনি নাকি 7 থেকে 9 মিনিট ধরে একটা ভাষণ দিবেন। এর ভিতরে হয়তো 2, 4টা প্রশ্ন থাকতে পারে, হয়তো কারো কারো, এই যেসব সাংবাদিকরা থাকবে এদের হয়তো 2, 1টা। তবে এটা হবে লাইভ, সরাসরি লাইভ। মানে এতদিন যেটা দেখেছেন যে উনি এর আগে আপনার ওই যে 2টা চ্যানেল, সম্ভবত এ টিম এবং আরেকটা কোনটাতে আসছিলেন জানি, তাতে ওনার চেহারা দেখা যায় নাই। বিভিন্ন হোয়াটসঅ্যাপ কল, তারপর মেসেঞ্জারে কল, এরপরে টেলিগ্রাম, বু টিম, এ টিম, বি টিম, সি টিম, যত জায়গায় কথা হয়, কোথাও ওনার চেহারা কেউ দেখেন নাই। তবে এর মধ্যে একটা বিষয় ছিল যে দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালের 15ই আগস্ট মারা গেছেন। উনি মারা যাওয়ার পরে এখন পর্যন্ত যদি আপনারা ওই কবর খোঁড়েন, তাহলে মনে হয় হাড্ডি মাড্ডিও নেই, এগুলো সব মাটিতে মিশে গেছে। কিন্তু এইটাও ওনার, এইটাও বাঙ্গু মুসলমান তো বলবো না, বঙ্গুদের মধ্যে বহুত খারাপ, এই যে জামাত বিএনপির আতঙ্ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের এই জারজ বাঙালি, এখনো 20% জারজ বাঙালি, তাদের শেখ মুজিবের নাম শুনলেই ভয়। তালিবাস সহায়কার শেখ খ পর্যন্ত যায়। তালিবাস সহায়কার শুনলেই তাদের কলিজায় ভয় ঢুকে যায়, তাদের ব্লাড প্রেশার বেড়ে যায় 180-র উপরে, 200-র উপরে চলে যায়, তাদের ডায়াবেটিস হাই হয়ে যায়, সব কিছু হাই হয়ে যায়। যার কারণে
এই যে 32 নম্বর বাড়ি, যেটা হেরিটেজ সম্পত্তি, যেটাতে কোনো কিছুই নাই, এটাকে জাস্ট এমনি রাখছে মানুষজন দেখতো, ওইটাও ভেঙে নিশ্চিহ্ন করছে। এখনো যা আছে ওইটাও ভাঙবে, মানে ওদের ভয় এইটার ভেতর থেকে না বাইরে যায়, মানে ওরা ঘুমাইলেও শেখ মুজিবের ভয়ে দেখে। সুতরাং 18 মাস এই সব হারামজাদার ভিতরে একটা ভয় যে শেখ হাসিনা, শেখ হাসিনাটা ভয়। এই জন্য আমাদের নেত্রী ধরেন আসে নাই, ফেস দেখায় নাই, দেখায় নাই, দেখায় নাই, কারণ এই সময় মতন দেখাবে। কারণ ফেস প্রতিদিন ফেস দেখানোর চেয়ে একবারই দেখাবে, সেই দিনে আপনাদের কেয়ামত হবে। ইন্ট্রিম ইন্ট্রিম ভাইদের কথা বলছি। তো এই জন্যই বলছি আপনাদেরকে যে যেটা শিওর খবর, যে আস্তে আস্তে আসছেন উনি। এখন হয়তো ফেস হবেন, ফেস মানে কি সরাসরি ভিডিও লাইভে আসছেন। এবং এইটা সম্ভবত বাংলাদেশের কোনো টিভি চ্যানেল তো না, পৃথিবীর বিভিন্ন দেশের টিভি চ্যানেল ওনার সেদিনে সে ভাষণটা প্রচার করবে বলে আমার কাছে যতটুকু নিউজ আছে। এবং আমরা তো সকলেই করব, আপনারাও করবেন সবাই। এবং এইটা হবে একটা ভূমিকম্প, এবং এটার পরেই যে কোনো মুহূর্তে উনি আবার বাংলাদেশও চলে আসতে পারেন। হইতে পারে না এমন যে সরোয়ার্দী উদ্যানে 48 ঘন্টা লাগবে, 24 ঘন্টার একটা টাইম দিবে, যাক আমি কালকে আসছি সরোয়ার্দী উদ্যানে, উনি চলে আসলেন, আর ততক্ষণে আমরা তো 4 ঘন্টা টাইম পাইলেই সরোয়ার্দী উদ্যান ঘেরাও করতে পারবো, বাংলাদেশে আমরা যারা আছি। এটা আসছে ধাপে ধাপে। তবে ভিডিও বার্তা নয়, এবার ভিডিও বার্তা নয়, এবার সরাসরি লাইভে আসছেন। যারা বলছেন যে ভিডিও বার্তা, আমার কাছে যে খবরটুকু আছে সেটা হচ্ছে ভিডিও বার্তা নয়, উনি সরাসরি লাইভে আসবেন। এবং সেটা হচ্ছে যে 7 থেকে 9 মিনিট, 7 থেকে 9 মিনিটের একটা লাইভে উনি একটা ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে, যে এই জাতি উদ্দেশ্যে ভাষণ দিবেন, দেশ রক্ষা করার জন্য সর্বশক্তি নিয়ে নেমে পড়ার ভাষণ দিবেন। সেটাই আমরা এখন দেখার অপেক্ষায়, শোনার অপেক্ষায়, আমাদের নেত্রীকে দুচোখ ভরে প্রাণ ভরে দেখার এবং ওনার কথা শোনার অপেক্ষায় আছি। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে অন্তর্বর্তী সরকার ব্যস্ত ছলে বলে কৌশলে হ্যাকে জেতাতে। অন্যদিকে সরকার দুই মিত্র বিএনপি ও জামাত ব্যস্ত কথা আর মাঠের মল্লযুদ্ধে। আবার নির্বাচনী যুদ্ধে দলটি না থাকতে পারলেও ভোটের মাঠে বেশ প্রাসঙ্গিক হয়ে আছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভোটাররা। বিশেষ করে বিএনপি এবং জামাতে ইসলামী বর্তমানে আওয়ামী লীগের এই এতিম বা অভিভাবকহীন ভোট ব্যাংকে নিজেদের পক্ষে টানার জন্য একটি অদৃশ্য কিন্তু তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। অবশ্য দলটির শীর্ষ পর্যায় থেকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য নিজেদের কর্মী সমর্থকদের বার্তা দিচ্ছে। প্রশ্ন হলো, নির্বাচনের আগে কি শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো কর্মসূচি দেওয়া হবে? সূত্রগুলো বলছে, বাংলাদেশের নির্বাচনে দলটির কৌশল ঠিক করতে 4 ফেব্রুয়ারি দলের 9 জন নেতার সাথে বৈঠক করবেন শেখ হাসিনা। তবে দলটি 12 ফেব্রুয়ারি নির্বাচনে কি করবে সেটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মার্কিন যুক্তরাষ্ট্র সফর থেকে ফেরার পর। সূত্রগুলো বলছে, জয়শঙ্করের সফরের পরই শেখ হাসিনা ইস্যুতে এমন কিছু সিদ্ধান্ত আসতে পারে যেগুলো বেশ চমক হিসেবে দেখা যাবে। এর মধ্যে আজ 2 ফেব্রুয়ারি বিকেলে কলকাতায় এক প্রকাশনা উৎসবে বক্তব্য দিবেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এর মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হওয়ার ঘোষণা দিয়েছেন জয়। নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের ঘোষণা দিলেও দেশটির প্রাচীনতম দল আওয়ামী লীগকে এই প্রক্রিয়া থেকে বাইরে রাখা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে দলটির রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করার ফলে তারা এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না। দেশীয় ও আন্তর্জাতিক নানা মহল থেকে এ নিয়ে উদ্বেগ জানালেও অন্তর্বর্তী সরকার আপাতত নিজেদের সিদ্ধান্তেই অটল। অনেকে মনে করেন, আওয়ামী লীগের মতো একটি বিশাল জনভিত্তি সম্পন্ন দলকে বাইরে রেখে একটি অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যেমন চ্যালেঞ্জের, তেমনি বিরোধী শিবিরের দলগুলোর জন্য এটি এক বিশাল সুযোগের দুয়ার খুলে দিয়েছে। বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামী বর্তমানে আওয়ামী লীগের ভোট ব্যাংকে নিজেদের পক্ষে টানার জন্য উঠে পড়ে লেগেছে। কয়েকদিন আগেও যাদের মুখে আওয়ামী লীগ বিরোধিতার জয়গান ছিল, তারা এখন আওয়ামী লীগের সাপোর্টারদের অভয় দিচ্ছেন। 2024 সালের 5 আগস্টের পর থেকে দলটির অধিকাংশ নেতা হয় কারাবন্দী, নয়তো
আত্মগোপনে রয়েছেন। আর সভানেত্রী শেখ হাসিনা দিল্লি থেকে দলের রাজনৈতিক নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছেন। কয়েকদিন আগে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক খবরে বলা হয়, গত 21শে জানুয়ারি যুক্তরাজ্যের আওয়ামী লীগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দিল্লিতে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন। সেই খবরে বলা হয়, শেখ হাসিনা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকার তাকে দেশে ফিরতে বাধা দিচ্ছে এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন। এই বৈঠকে তিনি সুস্পষ্ট কিছু নির্দেশনা দিয়েছেন, যার মূল লক্ষ্য হলো 12ই ফেব্রুয়ারি নির্বাচনী ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা। তবে সেই নির্দেশনাগুলো কি তা প্রথম আলোর ওই খবরে তুলে ধরা হয়নি। দিল্লির একাধিক সূত্রে আমরা নিশ্চিত হতে পেরেছি, আওয়ামী লীগের 9 নেতাকে দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা। আগামী 4 ফেব্রুয়ারি তাদের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এই বৈঠকে থাকবেন। এই 9 নেতা 2 ফেব্রুয়ারি কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিবেন। সূত্রগুলো বলছে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে বাংলাদেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে করণীয় কি হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হবে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে শেখ হাসিনা একাধিক বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেয়ায় এরই মধ্যে শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তায় ভোট বর্জনের বার্তা দিয়েছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে অনলাইনে নো ভোট নো ভোট ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। দলটির একাধিক সূত্র বলছে, দলের হাই কমান্ড থেকে এমন বার্তা পেলেও বাংলাদেশের তৃণমূল পর্যায়ে পরিস্থিতি অনেক ভিন্ন। দেশে থাকা অনেক নেতাকর্মী সহ সংখ্যালঘু অনেক ভোটারকে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। সেক্ষেত্রে তারা যদি ভোট দিতে কেন্দ্রে না যায়, তাহলে নির্বাচন পরবর্তী সময় তাদের উপর জুলুম নির্যাতন হতে পারে। এই মুহূর্তে আওয়ামী লীগের ভোটারদের কনভিন্স করতে বিএনপি এবং জামাত দুই দলই আদা জল খেয়ে নেমেছে। সে কারণে ঘোষণা দিয়ে ভোট কেন্দ্রে অনুপস্থিত থাকা অনেক আওয়ামী লীগ সমর্থকদের পক্ষে প্রায় অসম্ভব হতে পারে। আবার আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে না গেলে না ভোটের পক্ষে রায় কম পড়তে পারে, এমন আশঙ্কাও আছে দলটির ভিতরে। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, দলের নেতারা 4 ফেব্রুয়ারি বৈঠকে বিষয়টি শেখ হাসিনার সাথে আলোচনা করবেন। সেক্ষেত্রে ভোট কেন্দ্রে যেতে বাধ্য হওয়া নেতাকর্মী ও সমর্থকদের কৌশল কি হবে সেটিও ঠিক করা হবে দলটির পক্ষ থেকে। দিল্লির একাধিক সূত্র বলছে, শেখ হাসিনা 4 ফেব্রুয়ারি বৈঠক করলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আরো 2-1 দিন সময় লাগতে পারে। 4 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এটি হবে ট্রাম্প প্রশাসনের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। এই সফরের আনুষ্ঠানিক মূল এজেন্ডা হলো ক্রিটিক্যাল মিনারেলস মিনিস্ট্রিয়াল বা গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ বিষয়ক বৈঠক। তবে এর আড়ালে বাংলাদেশের রাজনৈতিক সংকট হবে অন্যতম প্রধান আলোচনার বিষয়। জয়শঙ্কর ওয়াশিংটনে মার্কো রুবিওর কাছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরতে পারেন, এমন ইঙ্গিত পাওয়া গেছে দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত এবং ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের সাথে এস জয়শঙ্করের বৈঠকের পর। গত 29শে জানুয়ারি নয়াদিল্লিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক পরবর্তী টুইট এবং বিবরণে প্রতিরক্ষা, বাণিজ্য এবং খনিজ সম্পদের কথা উল্লেখ থাকলেও কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা এবং বিশেষ করে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে সেখানে বিস্তারিত আলাপ হয়েছে। জয়শঙ্কর সার্জিও গোরকে এই বার্তা দিয়েছেন, বাংলাদেশের চরমপন্থী শক্তির উত্থান ঠেকাতে একটি স্থিতিশীল গণতান্ত্রিক প্রক্রিয়া প্রয়োজন, যেখানে সকল পক্ষের অবস্থান নিশ্চিত হয়। ট্রাম্প প্রশাসনের সংখ্যালঘু সুরক্ষার প্রতি আগ্রহ এবং বাংলাদেশে হিন্দুদের উপর কথিত হামলার বিষয়গুলো এই আলোচনায় স্থান পেয়েছে। সূত্রগুলো বলছে, জয়শঙ্কর ভারতে ফেরার পর শেখ হাসিনা ইস্যুতে এমন কিছু সিদ্ধান্ত নিতে দেখা যেতে পারে যেগুলো গত 18 মাসে দেখা যায়নি। সংশ্লিষ্টদের ধারণা, যুক্তরাষ্ট্র ভারতের সমীকরণ এক বিন্দুতে পৌঁছালে শেখ হাসিনা প্রথমবারের মতো প্রেসের মুখোমুখি হতে পারেন। যদি 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হয়, তাহলে সেটি হয়তো নির্বাচনের পরপরই হতে পারে। পাশাপাশি ভারতে থাকা আওয়ামী লীগের নেতাদের বাংলাদেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়ার নির্দেশনাও দেয়া হতে পারে। এরই মধ্যে প্রথমবারের মতো সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হওয়ার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
ভারতের কলকাতায় সত্যজিৎ রায় মিলনায়তনে সোমবার বিকেল 4:30টায় একটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সাবেক সংসদ সদস্য স্বপন দাশগুপ্তের সঞ্চালনায় সোমবার যে অনুষ্ঠানে জয়ের বক্তব্য দেওয়ার কথা রয়েছে সেখানে ভারতের একাধিক রাজনৈতিক নেতাও অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় উপস্থিতি থাকলেও আওয়ামী লীগের কর্মসূচিতে সজীব ওয়াজেদকে সেভাবে দেখা যায়নি। আন্দোলনের মুখে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এর মধ্যে ভারতে আশ্রয় নিয়ে দেশের রাজনীতির মাঠে অনুপস্থিত। গত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও। অবস্থায় লন্ডনে নির্বাসিত জীবনের ইতি টেনে দৃশ্যপটে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান হাজির হলেও আওয়ামী লীগের পক্ষ থেকে এমন কাউকে এখনো দেখা যায়নি। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কয়েকটি সাক্ষাৎকারে দলের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ খণ্ডন করে ইতিমধ্যে আওয়ামী লীগের মুখপাত্র হয়ে উঠেছেন সজীব ওয়াজেদ জয়। জল্পনা কল্পনা রয়েছে আগামী দিনের আওয়ামী লীগের ভার শেখ হাসিনা ছেলের কাঁধেই দিতে যাচ্ছেন। সেটি হতে পারে প্রকাশ্য কোনো সংবাদ সম্মেলনের মাধ্যমে, তবে সবকিছু নির্ভর করছে অনেক যদি ও কিন্তুর উপরে, বিশেষ করে আন্তর্জাতিক শক্তিগুলোর নানা সমীকরণ কতটা দ্রুত এক বিন্দুতে পৌঁছাতে পারে তার উপর। সেটি হলে খুব শিগগিরই বেশ কিছু নাটকীয়তা অপেক্ষা করছে বাংলাদেশের রাজনীতিতে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। পুরা ঢাকা শহর উত্তাল। বিএনপির বিভিন্ন নেতারা, বিভিন্ন কর্মীরা, ছাত্র দলের কর্মীরা বিশেষ করে হুঙ্কার ছুটছে কারণ ডাক্তার শফিকুর রহমানের এক্স টুইটার হ্যান্ডেলে যে পোস্ট, ওটার বিরুদ্ধে তারা আন্দোলনে নেমেছে, নারীদের অপমান ইত্যাদি ইস্যুতে। কিন্তু তাদের ভাষা লক্ষণীয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল যে ভাষা এবং যে প্ল্যাকার্ডগুলো ব্যবহার করছে সেগুলো লক্ষণীয়। সেখানে বলা হচ্ছে যে ডাইরেক্ট অ্যাকশন, মাগরের হাত গুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, পাকিস্তানের দোসর ইত্যাদি রকমের স্লোগান এবং প্ল্যাকার্ড আমি দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সেই মিছিলে। এবং সেখানে মূলত নারীদেরকে অপমান করা হয়েছে, এই করেই তারা আন্দোলনটি করছে। এর আগে ডাক্তার শফিকেরও একটি ভাষণে আমরা শুনেছি যে মেয়েদেরকে অপমান করেছে বিএনপিরা, তারা যারা শিবিরের মেয়েরা যারা প্রচার করতে গেছে তাদেরকে পেটানো হয়েছে ইত্যাদি রকম কথাবার্তা এসছে। অর্থাৎ উভয় দলেরই মূল ইস্যু হচ্ছে নারী, কিন্তু নারী যখন ইস্যু হয় তখন কিন্তু জামাত ধরা খাবে, এটি স্বাভাবিক। কারণ নারীদের ব্যাপারে সামান্যতম যদি কোনো ইস্যু জামাতের জন্য অত্যুক্তি হয় তাহলে সেটাই সমস্যা। এবং ডক্টর শফিকুর রহমানের ব্যাপারে ওই আল জাজিরার সাক্ষাৎকারের সময় থেকেই যে নারীরা প্রধানমন্ত্রী হতে পারবে না, যেটা বাংলাদেশের সংবিধান বিরোধী, এরকম সংবিধান তাহলে আনতে হবে, প্রণয়ন করতে হবে যেখানে ইকুয়াল রাইটস থাকবে না। এরকম সংবিধান বাংলাদেশের মানুষ কি মেনে নেবে? উত্তর হচ্ছে না। ডাক্তার শফিকুর রহমান সেখানে একটি ব্লান্ডার করেছেন এবং এর পরবর্তীতে এক্স টুইটার হ্যান্ডেলের বিষয়টি আমি ব্যক্তিগতভাবে মানতে আমার জন্য প্রায় অসম্ভব, যদি আমি জামাতকে পছন্দ করি না। আপনারা সবাই জানেন আমি জামাতকে অত্যন্ত অপছন্দ করি। তথাপি উনি এরকম একটা লেখা লিখবেন যেখানে নারীদেরকে প্রস্টিটিউটের সঙ্গে তুলনা করা হবে যারা কাজ করবে, যখন তার নিজের দুজন মেয়ে ডাক্তার এবং তার ওয়াইফ ডাক্তার, এবং উনি একটা মেডিকেল কলেজের, বিশেষ করে উইমেন্স মেডিকেল কলেজের উনি দায়িত্বে আছেন। এটা মানে আমার জন্য অ্যাকসেপ্ট করা একটু ইললজিক্যাল আমার কাছে মনে হয়েছে। এবং আমি জামাতের কয়েকজন নেতার কাছে আলোচনা করেছি এবং তারাও বলেন যে এটা জামাতের কোনো পলিসি নয়, এটা জামাতের এরকম পলিসি নয়। কিন্তু তথাপি যখনই ইসলামিক দলগুলোর প্রশ্ন আসে, সেটা হেফাজত হোক, চরমোনাই হোক, জামাত হোক, মানে মানুষের এরকম একটি অ্যালার্জি থাকে যে সেখানে নারী পুরুষের সম অধিকার দেওয়া হবে না। তাহলে সেটাকে কাজে লাগানো হয়েছে। এখন সেটা কি হ্যাক হয়েছে কিনা হতে পারে, কিন্তু প্রশ্ন এসছে, অনেকে বলেছেন যে হ্যাক হয়েছে, তার প্রমাণ দেওয়া হোক, রিকভারি ইমেল দেওয়া হোক, রিকভারি ইমেলের প্রমাণ দেওয়া হোক। সেটা এখন পর্যন্ত রিকভারি ইমেলের কোনো আমি আসলে দেখিনি। আমি বলবো জামাতের নেতারা, কর্মীরা যারা মনে করেন যে এক্সের এটা হ্যাক হয়েছে, রিকভারি ইমেলের প্রমাণ দিক, সেক্ষেত্রে সবাই ভেরিফাই করে দেখবে, সরকারও ভেরিফাই করবে, সবাই ভেরিফাই করবে, এবং সেই রিকভারি ইমেল পাবলিশ করে দেওয়া হোক, আমরা সবাই দেখি। সুতরাং প্রশ্নটি রয়েই যায়। যদি শফিকুর রহমান করে থাকে তাহলে এটা ব্লান্ডার, এবং এরকম একটা সুযোগ বিএনপি খুঁজছিল। কেন খুঁজছিল এটা একটা ব্যাপার আছে। কারণ আমি মনে করি যে বর্তমানে যদি সামনে নির্বাচন হয়, আপনাদেরকে বলেছি বিএনপির সমর্থন অবশ্যই ওভারঅল বেশি, কিন্তু বেশি হলেও বিএনপি অনেকগুলো ব্লান্ডার করেছে,
অনেকগুলো ব্লান্ডার করেছে, আজে বাজে লোকদেরকে নমিনেশন দিয়েছে, যে কারণে বিএনপির ভেতরে অনেক নেতা, প্রথিতযশা ব্যক্তিত্ব, অনেক স্বনামধন্য বিএনপি রাজনীতিবিদরা তার নমিনেশন পাননি। সেখানে পেয়েছেন কুন্ডা পান্ডারা। যখন গণতন্ত্র মারা যায়, 2014 থেকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া মারা গেছে, তখন অপশক্তির রাইজ হয়েছে। এই অপশক্তির রাইজে আলটিমেট শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা এটা সবচেয়ে বড় বিফলতা। এবং বিএনপির ভিতরেও অপশক্তির রাইজ হয়েছে, কারণ মার দাঙ্গা, খুনাখুনি, কিলাকিলি না করলে তো আসলে অগণতান্ত্রিক শক্তিকে পতন ঘটানো যায় না। শেখ হাসিনা সরকার অগণতান্ত্রিক হয়ে গেছিলেন 2014 পর থেকে, এটা আমি নিশ্চিতভাবে নিউট্রালি আমি বলতে পারি, এবং আমি চেষ্টা করি যতক্ষণ সম্ভব নিউট্রালি কথা বলার, যদিও জাতীয়তাবাদী দল আমার প্রিয় দল। তো যাই হোক, এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রচন্ড ইলেকশন ম্যানিপুলেশন করেছে জামাত, এটা অস্বীকার করার কিছু নাই। কারণ হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখলে নেয়া মানেই হচ্ছে আপনার ভোট গণনা, ভোট কেন্দ্র ইত্যাদি মোটামুটি কবজায় চলে যাওয়া। এরপরে প্রবাসী ভোট, তারপরে বিভিন্ন ভোটারদেরকে মাইগ্রেট করানো এক জায়গা থেকে আরেক জায়গা। এই জায়গাগুলোতে খুব ভালোভাবে কাজ করে জামাত মোটামুটি ভালো সিট পাওয়ার তারা মোটামুটি চ্যালেঞ্জে ফেলে দিয়েছে বিএনপিকে। এবং বিএনপি এখন জিতবেই এই কথা কেউ একেবারে জোর দিয়ে বলতে পারে না, একেবারেই না। এবং চাই বলার মূল কারণ হচ্ছে ইলেকশন সিস্টেমটাকে জামাত খুব ভালোভাবে ম্যানিপুলেট করেছে, যেটা বিএনপি ধরতেও পারেনি। এবং আরো কিছু ভালো কাজ করেছে, যেমন ধরেন স্মার্ট রাজনীতি করেছে আওয়ামী লীগ, জামাত খুব ভালো স্মার্ট রাজনীতি করেছে। যেমন তারা ভারতের সঙ্গে বন্ধুত্ব আবার করার একটা ইঙ্গিত দিয়েছে। তারা 71-এর যে তাদের ইমেজ, ওটাকে তারা ক্লিন করার জন্য কর্নেল অলির মতো অথবা আখতারুজ্জামানের মতো মুক্তিযোদ্ধাদেরকে তারা সাথে নিয়েছে, যদিও এরা বেঈমান, তবুও তাদেরকে সাথে নিয়েছে। এবং তারা ইমেজ ক্লিন করার জন্য তারা আরো কিছু স্টেপ নিয়েছে। তারা 47 সাল থেকে যত অন্যায় করেছে তার জন্য মাপ চেয়েছে, কিন্তু স্পেসিফিক্যালি আবার জামাতে সবসময় করে, স্পেসিফিক্যালি তারা 71-এ তাদের ইনভলভমেন্ট তারা স্বীকার করেনি। শফিকুর রহমান কিন্তু মানে তাদের 71-কে যখন স্পেসিফিক প্রশ্ন করা হয় উনি কিন্তু স্পেসিফিক্যালি ক্লিয়ার করেন, বরঞ্চ বিভিন্ন জায়গায় জামাত ব্লান্ডার করেছে। মতিউর রহমান নিজামী এবং বিভিন্ন যুদ্ধাপরাধীদেরকে তারা মানে যাদের বিচারের প্রয়োজন হয় না, এতটাই তারা ইনভলভ 71-এর সালের অ্যাট্রোসিটিতে, তাদেরকে উনি ডিফেন্ড করেছেন। শফিকুর রহমানের এগুলি বিফলতা। এবং এই জন্য আবার উল্টো দিকে জামাতও মাইন্ডকে চিপায় পড়ে গেছে। বিএনপি তারেক রহমান আসার পরে একটা বেশ ফ্লুক উঠেছে, সবাই দেখতে গেছে, কিন্তু সবাই দেখতে যাওয়া মানে তার জনপ্রিয়তা নয়। বাংলাদেশে এখন সজীব অজের জয় এলেও এরকম ব্যাপক শোডাউন হবে যদি সরকার বাধা না দেয়। শেখ হাসিনা আসলেও হবে, যে কোনো বড় বড় নেতা বাংলাদেশে আসলে হবে। গোলাম আজম মৃত্যুর পরে বাংলাদেশে বিশাল জানাজা হয়েছিল, ইট ডাজন্ট প্রুভ এনিথিং। এবং কিছু পরে ফ্লুকটা চলে যায়। এবং তারেকও একের পর এক ব্লান্ডার করেছে, যেমন ধরেন ইপিজেড এর ব্যাপারে কুমিল্লায় ব্লান্ডার করা, হ্যাঁ, তারপরে আপনার ওই ফ্যামিলি কার্ড, এটা আরেকটা ব্লান্ডার। একের পর এক ব্লান্ডার তারেক করেছে, এবং তারেক করে স্মার্ট রাজনীতি দেখাতে পারেনি। মেট্রো রেল নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা, সবকিছু মিলে পুরো ইলেকশন প্রসেসটা উল্টাপাল্টা হয়ে গেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ডিসেম্বর থেকে যখন তারেক সরে গেল, আমার সেই ভিডিও আমি সাথে সাথে পরের দিন বলেছিলাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি না। আমি কিন্তু এখনো 100% শিওর না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তবে আমার কাছে যতখানি ইনফরমেশন আছে এখন পর্যন্ত, আমার ইনফরমেশনগুলি খুব কমই ভুল হয়, খুব কমই ভুল হয়। খালেদা জিয়ার ব্যাপারে আপনাদেরকে যে ইনফরমেশন দিয়েছিলাম সেটা সত্য হয়েছে। এবং আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে যে বিএনপি নির্বাচন থেকে উইথড্র করবে, কারণ বিএনপির কথার ভিতরে, সুরের ভিতরে আমরা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আনার কিছু টোন পাচ্ছি, এবং যেটা আমিও চাই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক। আপনি কোটি কোটি মানুষকে নির্বাচন প্রক্রিয়া বাইরে রেখে আপনি নির্বাচন করেন, সেই নির্বাচন সফল তো হবেই না, আন্তর্জাতিকভাবে গৃহীত হবে না, এবং সেই সরকারের পতন ঘটে যাবে খুব দ্রুত। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। তাই আওয়ামী লীগকে নির্বাচনে ফিরে আনতে হবে, যেভাবেই হোক। যারা অন্যায় করছে তাদের বিচার হোক, সুষ্ঠু বিচার হতে হবে, বিচারটাও সুষ্ঠু বিচার হতে হবে। এবং আমরা মির্জা আব্বাসের রিসেন্ট একটি কথায় আমরা দেখেছি, উনি বলেছেন যে আওয়ামী লীগের সময়ও তো আমরা নির্বাচন করেছি, কিন্তু এইভাবে তো আমাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়নি, যেটা এখন করা হচ্ছে। অপরদিকে ধরেন ওদের জামাতের যারা স্পোকস পার্সন, যেমন ইলিয়াস অর্থাৎ ইল্লু এবং পিঙ্কু, এই দুজন কিন্তু বিরাট মাইন্ডকে চিপায় পড়ে গেছে প্রথম আলোকে আক্রমণ করার পর থেকে। কারণ এই দুজনের কিন্তু বিরাট ভূমিকা আছে এই দলগুলোর স্পোকস পার্সন হিসেবে কাজ করার। কারণ ইলিয়াস কিন্তু এখন গায়েব। ইলিয়াসের ওই যে বাংলা এডিশনের একটি গায়ক আসিফের সাথে একটা সাক্ষাৎকার, এটা পুরনো, এটা বেশ কয়েকদিন আগে সাক্ষাৎকার রেকর্ড করা হয়েছে, এটা এখন আপলোড করেছে। বাট ইল্লু কিন্তু দড়ির উপরে। ইল্লু কোথায়? ইল্লু তাদের পক্ষে আর কোনো কথাবার্তা বলতে পারবে না। আজকে আল জাজিরায়
কিন্তু ইল্লু এবং পিঙ্কুকে হাইলাইট করা হয়েছে, এবং তারা যে প্রথম আলোতে আগুন জ্বালিয়েছে, ডেইলি স্টার আগুন জ্বালিয়েছে, মাহফুজ আলম কিন্তু সেই ব্যাপারে কথা বলেছেন, এবং মাহফুজ আলম নিজে তাদের নাম উল্লেখ না করলেও ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইল্লু পিঙ্কুকে দেখানো হয়েছে, জ্যাকব মিল্টনকেও দেখানো হয়েছে, দেখতাম যা ওখানে দেখানো হয়েছে। অর্থাৎ এদেরকে তারা টার্গেট করে পড়েছে। আপনার ভুললে চলবে না, মাহফুজ আলম ওনারা হচ্ছেন ঝানু সাংবাদিক, ওনাদের আন্তর্জাতিক মিডিয়াতে ওনাদের কানেকশন নাই, বিশেষ করে ইংরেজি একটা পত্রিকা চালানো উনি মাহফুজ আলম এত বড় সাংবাদিক, এটা হতে পারে না। ওনারা সিজন পলিটিশিয়ান, এবং ওনাদের পক্ষে ওনারা মিডিয়াতে পাবেন না, ওনারা বিপদে পড়ে গেছে ইল্লু পিঙ্কুরা, সুতরাং ওরাও জামাতকে রেস্কিউর পক্ষে আসবে না। আলটিমেটলি নির্বাচনটা হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং আমরা 7 থেকে 8 তারিখের ভিতরে মোটামুটি আমরা বুঝে যাব। তবে 7 থেকে 8 তারিখের ভিতরে যদি আপনারা নির্বাচন ওকে থাকে তাহলে ওকে হবে, নাহলে অন্যথায় আমি যেটা ইনফরমেশন আছে, ডক্টর ইউনূস রিজাইন করবেন। ডক্টর ইউনূস রিজাইন করবেন, কারণ ডক্টর ইউনূস বলেছেন হতে হবে নির্বাচন, এরা হবে না। উনি কিন্তু চ্যালেঞ্জে নেমেছেন, উনি গোয়ার প্রকৃতির মানুষ, এবং সেখানে ডক্টর ইউনূসের পতন হলেও টেম্পোরারি একটা সিচুয়েশন গঠন করে সেটা আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট আন্ডারে নির্বাচনটা হবে। এবং আপনারা দেখেছেন হা ভোটকে ইস্যু করেও ইলেকশন কমিশনের সাথে একটা সমস্যা সৃষ্টি হয়েছে বর্তমান সরকারের। সুতরাং সবকিছু মিলে বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না বলেও একটি বিশ্বাস সৃষ্টি হয়েছে। 7 থেকে 8 তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। এর ভিতরে বিএনপি মোস্ট লাইকলি নির্বাচন থেকে উইথড্র করবে, এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগকে সামনে নিয়ে তারা নির্বাচনের প্রক্রিয়ায় ফিরে আসবে বলে মনে করি, এবং সেটা 5-6 মাস পার হয়ে যাবে। এটি হবে আমার এখন পর্যন্ত দৃঢ় বিশ্বাস।